ভেতর ভেতর ফোরকানের উপর ফুঁসে উঠল সে। ঠোঁট গহ্বরের মধ্যে লুকানো দাঁতগুলোকে গায়ে গায়ে পিষে ধরল সজোরে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে ব্যাটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে। সে কেবল পরিচিত হতে এসেছে, আজ ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না, নিয়েছে সেটা নেয়নি, কিভাবে নেবে? এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতে তো দিন কাটিয়ে ফেলেছে। বলানি কওয়ানি ক্লাস নিতে বলে দিলেই হলো। আরে ব্যাটার সময় তো দিবি নাকি? জীবনে নিজের জন্য বই ছইনি, সেখানে হঠাৎ করে এদের কি পড়াবে? কিন্তু বুদ্ধিতে প্রখর আর আত্মস্থে তৎপর তীব্র সময় লাগেনি নিজেকে সামলাতে। এখন মুখের উপরে নাকচ করলে বিপদ। নিষ্ঠাবান শিক্ষক হওয়া থেকে এক ধাপ পিছিয়ে যাওয়ার জোরালো আশঙ্কা। ফোরকান ওকে চুপ দেখে বললেন, এনি প্রবলেম মিস্টার তালুকদার? আপনি আজকের ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই। তীব্রর মুখের কাছে হাত দিয়ে কাশল দুবার। ঠোঁটের ডগায় চমৎকার হাসির সাইনবোর্ড ঝুলিয়ে বলল, No, sir. I'll take class from now. খুশি হয়ে গেলেন ফোরকান। দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি। এই কলেজে এখন অবধি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন, এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ। ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায়, শরীর খারাপ করে। কেউ তো সময়ের আগেই বেরিয়ে আসে। ওই জন্যই প্রতিষ্ঠানটার কিচ্ছু হচ্ছে না, নিতান্তই যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে তীব্রর এই আগ্রহ ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি। ওর কাজ ছুঁয়ে বললেন, অল দ্য বেস্ট। আমি এখন আসি। আপনি তাহলে আপনার স্টুডেন্টদের সাথে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন। তীব্র হাসলো, জোর করে ভিতর থেকে হিচড়ে আনা হাসি। একপাশে অল্প ব্যথা নাড়তেই কক্ষ ছাড়লেন ফোরকান। তীব্র জ্বলন্ত চোখে প্রস্থান দেখলো তার। মন চাইলো ছুটে গিয়ে দোতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে। লেকচারার তীব্র রেজা না হয়ে মাস্তান বিট্টু হলে ফেলে দিত। দ্বিতীয়বার ভাবতো কিনা সন্দেহ। ও খুব কষ্টে বখাটে পোনার পুরনো রাগ ঢাক মাটি চাপা দেয়। তেতো মেজাজে সামনে ফিরতে ভরকে উঠল কেমন। ছেলে মেয়ে সবাই হা করে চেয়ে আছে। তীব্র অপ্রস্তুতে গলা খাকারি দিল। আশ্চর্য তো, এগুলো এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি রূপ বেয়ে পড়ছে? সে আরেকবার গলা ছাড়ে। কোত্থেকে শুরু করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে কাউকে পড়িয়েছে নাকি, না মনোযোগ দিয়ে ক্লাস করেছে? পাশ মার্ক তোলার মতো পড়তো কিনা সন্দেহ। তীব্র ঘাড় চুলকায়। কি সম্বোধন করবে এগুলোকে? তুই, তুমি, না আপনি? তুই বললে ভালো দেখাবে, এই তুমি জিভে আনতে তার কষ্ট হবে, ভীষণ কষ্ট। ফোরকান ব্যাটাকে স্যার স্যার করতে হিমশিম খাচ্ছিল খুব। অনেকবার আটকে আটকে আসছিল গলায়। আর একটু অসাবধান হলে অভ্যাসবশত তুই তোকারিটা বেরিয়ে যেত বাইরে। তীব্র শ্বাস ফেললো, প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবেলার। সামনে চেয়ে সহজ সাবলীল ভাষায় শুধালো। তাহলে কি খবর সবার? উত্তর এলো একসাথে। তীব্রর ক্লাসে বেস্টিক অর্থনীতি পড়ানোর কথা, এটা নির্ধারণ করা হয়েছে ফোরকান। কিন্তু কোন চ্যাপ্টার কি রকম দেখতে ওর মনে নেই। ছাত্র জীবন একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকতো, কিন্তু এখন করার নেই কিছু। যা কীর্তি ঘটিয়েছে অতীতে, সেসব তো আর পাল্টানো যাবে না। আর এজন্য সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ ওদের দলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো। যদি একটু কাজে লাগে এখন। তীব্র ঠোঁট কামড়ে কামড়ে ভাবলো এই মুহূর্তে কি করা যায়। নৌকার দাঁড় তো অন্যদিকে টেনে নেওয়া জরুরি। সে ভাবাভাবি রেখে ঝট করে চাইল। একেবারে গাঢ় চোখে চেয়ে মুগ্ধ হওয়ার মতন হাসতেই চোখ আটকে গেল তনুজার। বেঞ্চের সাথে কোনোই রেখে গালে হাত দিয়ে বলল, কি হাসি, মেরে ফেললো রে। তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। এক পায়ের সাথে অন্য পা আড়াআড়ি রেখে দুহাত গুজল পকেটে। সবার দিক চেয়ে খুব ধীরস্থির গলায় বলল, আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন। সবার সাথে আলাপও হচ্ছে প্রথম। আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না। তার চেয়ে বরং গল্প করি। আমরা না হয় কাল থেকে বইপত্র ঘাঁটবো। সে ভ্রু উঁচায়, জবাব চায় সকলে। নিমিষে হই হই পড়ে গেল। উঁচু উঁচু কণ্ঠে জানালো। তীব্র দেওয়াল ঘেঁষে রাখা প্রথম সারির বেঞ্চের দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। জানলা হতে ঠিকরে আসা সূর্য কিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়েছে তার। সাদাটে চোখ সহ কাজ দুটো জ্বলে উঠল হীরের মতো। বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল, পরিচয় দিন আপনার। তুইটুকু অতি বেগে গিলে ফেলেছে সে। সন্তপর্ণে লাভ দিয়েছে আপনি আজ্ঞাতে। মেয়েটি উঠে দাঁড়ালো, স্ফূর্ত গলায় নামধাম জানালো। আলাপের সূচনা শুরু হলো। তারপর সারি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের। অথচ তীব্র বিন্দুসম উৎসুক নয় এসবে। কান দিয়ে সব ঝুঁকে বের হওয়ার অবস্থা।
সে পরিবেশের মোড় ঘুরেছে বুঝতে স্বস্তির শ্বাস ছাড়ে আড়ালে। একসময় পালা এলো তনুজার। সে বসা থেকে লতিয়ে দাঁড়ালো, চোখে মুখে লজ্জা ভাব, হারষ্টতায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কোনো রকম আওড়ালো। তনুজা জাহান মিম। তীব্র বলল। আচ্ছা বসুন। একইভাবে বসলো মেয়েটা, তার দু চোখ ভর্তি মুগ্ধতা, সবটার সামনে সুতনু তীব্রকে ঘিরে। এরপর পুষ্পিতা দাঁড়ালো। নাম বলতে হা করবে যেই তীব্র হাত ঘড়ি দেখে ব্যস্ত কণ্ঠে বলল। আপাতত পরিচয়ের পর্ব থাক, আমার কিছু কাজ আছে, যেতে হবে এখন। কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পুষ্পিতার মুখ বন্ধ, থতমত খেয়ে নাম গিলে নিয়েছে। পুরো কথাটা বলার সময় তীব্র একটাবার দেখেনি ওকে, চোখ অবধি তোলেনি, বাকিদের দিকে চেয়ে বলেছে। বিদায় নিয়ে বেরিয়ে গিয়েছে লম্বা পায়ে। পুষ্পিতার পেছনে আরো বেঞ্চ ছিল, সেখানে আরো মেয়েরা বসেছিল। ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে, তাই মন খারাপ করে। চাপা গুঞ্জন চলল এই নিয়ে। পুষ্পিতা জায়গায় বসে, তনুজার দিক চাইতেই দেখলো ওর অধর ফাঁকা করে দেখছে দরজায়। সে ব্যর্থ শ্বাস ফেলে বলল। স্যার চলে গেছেন। তনুজা, এবার তো মুখটা বন্ধ করো। তুমি তীব্র, রেজা, আমি তনুজা। ইস, কি মিল আমাদের নামে। এ জড়িত রব নে খোদা বানা দিয়া। পুষ্পিতার বিষম ওঠার জোগাড়, হতবাক হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। এসব শুনে মাথা ঘুরছে তার। দুনিয়া কোথায় চলে গেল? শিক্ষকের সাথেও এখন নামের মিল খুঁজে মেয়েরা। নাহিদের অবস্থা বিপন্ন, মহাবিপাকে পড়েছে সে। বিষয়টা হলো, সে আজ তীব্রর সাথে গাজীপুরে এসেছে না, একসাথে আসেনি। তীব্র সকাল সকাল এলেও সে পৌঁছালো কেবল। সাথে এক ট্রাক আসবাব, একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে ঠিক তাই তাই, না কিছু বাড়তি না কিছু কম। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে সেটার দরজাও বিশাল জং ধরা, তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা। খোলার জন্য দিয়েও গেছেন মরিচা পড়া চাবি। এখন জংয়ে জং মিলে সব ওলট পালট হয়ে গেল। সে কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায়, সে খুলছেই না। ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে, তালা না খুললে সেসবে ঢোকাবে কি করে? বজ্জাত বাড়িওয়ালাটাও না জানতে ওরা আজ আসছে এখানে। ঘরটা আগে ভাগে খুলে রাখতে পারলো না। নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয়। আশপাশ দেখে নেয় হন্য চোখে। তার পাশের ফ্ল্যাটেও তালা ঝুলছে। কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও উপায় নেই। শান্ত ছেলেটার মেজাজ চটে এলো, কপালে জমা ঘাম মুছলো বা হাতে। বিড়বিড় করে করে কাজে ব্যস্ত থাকার মাঝে কানে এলো অন্য চাবির ছনছন শব্দ। তৎক্ষণাৎ পাশে ফিরে চাইলো। নেত্রদার চকচক করে ওঠে সবেগে। একটা মেয়ে, সেও তালা খুলছে। নাহিদ দেখলো মেয়েটার চাবি দিয়ে একটা মোড় দিতেই আরামসে লক নেমে গেল। আরে বাহ! সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে, ভাবে বিষয়টা ঠিক হবে না। আগ বাড়িয়ে কথা বলতে গেলে ওকে খারাপ ভাবে যদি, গালিও দিতে পারে। না 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 বাবা, থাক। দরকার পড়লে এই তালা খুলতে খুলতেও জান দেবে, কিন্তু কোনো মেয়ের কাছে মান দেওয়া যাবে না। নুহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন। ঘরে ঢুকতে গিয়েও পেছন ফিরে তাকালো। যা ভেবেছিল তাই, কোথাকার কোন ছেলে রীতিমতো ড্যাব ডেবে নজরে চেয়ে এদিকে। ফু কুচকালো নুহা, মেজাজটাও খারাপ হলো বটে। খ্যাক করে বলল। কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? এক আকাশ সিদ্ধান্তহীনতায় সমেত চেয়ে থাকা নাহিদ নড়ে চড়ে উঠল, থতমত খেয়ে বলল। জি, কই কিছু না তো। নুহা পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। কিছু না হলে ঠোঁট দুটো অমন ইস্ট ওয়েস্টে ছড়িয়েছিল কেন? নাহিদ অপ্রতিভ হয়, চোখ নামিয়ে নেয়। সে তো বাজেভাবে তাকাই, শুধু ভাবছিল সাহায্য চাইবে কিনা। আর এতে বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে। মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করলো না। নুহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে। নিতান্ত ভোলা ভালা একটা মুখ, ঢিলে শার্ট পরনে, কলার অবধি বোতাম লাগানো, গলার হার দেখার অবস্থা রাখিনি। শার্টের হাতা কবজি অবধি টানা, কালো চুলগুলো একপাশে সিথি করে আঁচড়েছে। সে কপাল কুচকে রেখে নাহিদের আপাত মস্তক মেপে নেয়। এতে অধিক অস্বস্তিতে গাছ হয় ছেলেটা। হাত দিয়ে কলারটা ঠিকঠাক করে আরেকটু। নুহা মনে করার ভঙ্গি করে বলল। আপনাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। কিন্তু আমি যে আপনাকে চিনি না। নুহার প্রয়াস ব্যর্থ, সে মনে করতে পারল না, তবে স্বর পুরো করে শুধালো। নতুন এসেছেন? নাহিদ দাঁত মেলে হেসে বলল। জি। নুহা কাটকাট গলায় বলল। উত্তর জানতে চেয়েছি, দাঁত দেখতে চাইনি। দাঁত দেখাচ্ছেন কেন? নাহিদের হাসি মুছে যায়, চটপট দাঁতগুলো ঢুকিয়ে নিল ভেতরে। নুহা ভুজিয়ে বলল। ফ্যামিলি সহ থাকবেন? নাহিদ মুখ কালো রেখেই বলল। জি না, দুই বন্ধু উঠেছি।
নুহা অবাক হয়ে বলল, 2 বন্ধু মানে ব্যাচেলর? আমরা এখানে মেয়েরা আছি জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলর কিভাবে ভাড়া দিলেন? বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল, জি, সেটা তো আমি জানি না আপু, চাচাই ভালো বলতে পারবেন। মাথায় আগুন ধরে গেল নুহার। উষ্ণ দুপুরে রাগ বর্তালো বাড়ির মালিকের উপর। একে তো মা সারাদিন বাইরে থাকে, ঘরে ওরা দুটো যুবতী মেয়ে, তার উপর পুষ্পিতার অমন সুস্থির চেহারা। বিপদ তো পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল। আগে হাত মুখ ধুয়ে আসা হোক। যে ঘরে ঢুকতে যাবে নাহিদ অমনি পিছু হতে ডাকে, ইয়ে আপু শুনুন। ফিরে চাইল নুহা। কি হয়েছে? কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না ও। দুধারে মাথা নেড়ে জানালো। কিছু না কিছু না। নুহার মেজাজে পুরো তেতিয়ে এলো এবার। কিছু না হলে ডাকলেন কেন? শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়েছে? নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, শুধু শুধু ডাকিনি তো আপু, আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নুহা একবার তালার দিক দেখে। ছেলে মানুষ একটা তালা খুলতেও সাহায্য চাইছে, কি হাস্যকর ব্যাপার স্যাপার। তবে মানা করলো না, এগিয়ে এসে বলল। সরুন। বাধ্যেনার সাইডে হয়ে দাঁড়ালো নাহিদ। নুহা তালা হাতে ধরে উল্টে পাল্টে দেখলো, ওর দিকে চেয়ে বলল, খুলবো কি আপনার মাথা দিয়ে? চাবি কই? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। শশব্যস্ত চাবি রিংটা ওর দিকে এগিয়ে দিল নাহিদ। নুহা নিল, গাঁথলো তালাতে, কিন্তু প্রথমে খোলা গেল না। বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেনি, তাই তালা ব্যবহার হয়েছে হাতে গোনা। নুহা মোছড়ামুছড়ি করলো কিছু সময়। নাহিদের কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হচ্ছে না। পারছেন না? খুলছে না। খেই হারিয়ে রুষ্ট চোখে চাইল নুহা। ধমকে বলল, আপনি চুপ করবেন? কানের পাশে এমন মাছির মতো ভন ভন করলে আমার মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাবে না? নাহিদ জিভ কেটে বলল। সরি। কিছু সময় লাগাতার চেষ্টার পর খুলল তালা। নাহিদ অমনি বাহবা জানিয়ে বলল, আরে বাহ, খুলেছে তো। কি গুণ আপনার। প্রশংসা শুনে নুহা খুশি হয়নি বোধ হয়। চাবির গোছা ঝুলিয়ে ধরে থমথমে চেহারায় বলল, তালা খুলতে গুণ লাগে না, ধৈর্য লাগে। সেটা আপনার আমার মতো ছিল না। নাহিদ মেনে নিয়ে বলল। হতে পারে আপু। নুহা চেতে বলল, এই আপনি একটা তাল গাছের মতন ছেলে হয়ে আমাকে আপু আপু করছেন কেন? এত সভ্যতা দেখাতে হবে না। ছেলেদের স্বভাব জানা আছে, অতিভক্তি চোরের লক্ষণ, বুঝেছেন? নাহিদ মাথা কাত করলো, অর্থাৎ বুঝেছে। নুহা বিভ্রান্ত হয়ে বলল, আজব তো, আমি যা বলেছি আপনি এমন মেনে নিচ্ছেন কেন? নাহিদ বোকা বোকা গলায় বলল। কেন, মেনে নেওয়াটা কি ভুল হলো? নুহা আশ্চর্য না হয়ে পারছে না। গায়ে গতরে কি লম্বা পুরুষ, দেখতেও ভালো, অথচ এমন নির্বোধের মতো চালচলন কেন তার মুখ থেকে বেরিয়ে এলো? ঢ্যাঁড়স কোথাকার? হতবম্ব নাহিদ তাজ্জব বনে তাকায়। ঢ্যাঁড়স কাকে বলেছে? ওকে জিজ্ঞেস করার আগেই ভাব নিয়ে পাশ কাটালো নুহা। নাহিদ আর কথা বাড়ালো না, তার কাজ তো হয়েছে। দরজা খুলে রেখে আবার নেমে গেল নিচে। নুহা আবার ঘরে ঢুকতে গেলেই পিছু হতে উদ্বেলিত ডাক এলো, নুহা, নুহা। সে থামলো, ফোঁস করে শ্বাস ফেললো। আজ বোধহয় ওর ঘরে ঢোকা হবে না। 3 বারই বাধা পড়েছে। আবার তাকালো ঘুরে। পুষ্পিতা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। ছটফটে গলায় বলল, জানিস কি হয়েছে? আমাদের কলেজে একজন নতুন টিচার এসছে। তনুজার কথা বলছিলাম না তোকে? ও তো পুরো সেই স্যারের ওপর মেল্ট হয়ে গিয়েছে। আমি কত করে বোঝালাম যে এক্সকিউজ মি। আচমকা খুব কাছ থেকে আসা স্থূল কণ্ঠটায় কথা থেমে গেল পুষ্পিতার। থামলো পা চোরাও, চকিতে চাইলো। অমনি চমকে থমকে একাকার হলো গতিতে। তীব্র দাঁড়িয়ে, হাতে লাগেজ। পুষ্পিতার চোখ কঠোর ছড়ায় বিকট হয়, বড় বড় করে চেয়ে থাকে, অস্ফুট বলে, স্যার। তারপর একটু আস্তে, আসসালামু আলাইকুম স্যার। তীব্র হাস্যহীন জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। খুব নম্র তার গলার স্বর, ততোধিক নরম ভাবে বলল, সাইড দিন যাব। জি। পুষ্পিতা সঙ্গে সঙ্গে সিঁড়ি হাতলের সঙ্গে লেপটে দাঁড়ালো, কিন্তু কোনো কিছু ওর মাথায় ঢুকছে না। স্যার যাবেন? কোথায় যাবেন?
তীব্র উঠে যায় ওকে ছাড়িয়ে। নুহার সামনে গিয়ে ফ্ল্যাটে ঢুকে মুখের উপর দরজা লাগায়। গোটা দৃশ্যে ভ্রু আকাশে উঠল পুষ্পিতার। শশব্যস্ত তাকালো নুহার পানে। সেও সামনে বিস্মিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে বলল, ইনি তোর স্যার? পুষ্পিতার উপর নিচ মাথা নাড়ে। নুহা নিজেও মাথা দুলিয়ে বলল, ও, এর মানে এনারাই এখানে নতুন উঠেছেন। তোর স্যার আর সাথে ওই ঢ্যাঁড়স ছেলেটা। হামাগুড়ি দিয়ে সন্ধে নেমেছে। আয়েশা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল, অথচ তাকে হাত মুখ ধোয়ার সময়টুকু দিতে নারাজ নুহা। শশব্যস্ত গুরুতর ভঙ্গিতে নালিশ ঠুকলো বাড়ির মালিকের নামে। সে তখনও বিষয়খানা মেনে উঠতে পারেনি, তাই এখনও রেগে বোম। একা যাওয়াটা ঠিক হবে না বিধায় মায়ের অপেক্ষায় ছিল। এবার মাকে সহ জবাবদিহি চাইতে যাবে। কেন অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেওয়া হয়েছে? একটু আক্কেল জ্ঞান কি নেই এদের? টাকার জন্য এমন কাজ কারবার। কিন্তু ঘটনা হলো উল্টো। নারিশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে ছুটে না। আয়েশা খাতুন যেই মাত্র শুনলেন পুষ্পিতার স্যার উঠেছে, এখানে আহ্লাদে আটখানা হয়ে পড়লেন মহিলা। রীতিমতো স্থূল বাঁধিয়ে চলে গেলেন দেখা করবেন বলে। না ফ্রেশ হলেন, না বাইরে কাপড় পাল্টালেন। তার অপ্রত্যাশিত গদগদ ভাবটা থতমত খাইয়ে দিল নুহাকে। কিছু যে বলবে সেই সময়টা অবধি দিলেন না আয়েশা। সে ফ্যালফ্যাল করে বোকার মতো মায়ের যাওয়ার পথে চেয়ে থাকলো শুধু। তীব্র দেওয়ালে পিঠ ঠেসে মেঝেতে বসেছে। ঠোঁটে জ্বলসে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিয়ে পড়ছে সিগারেটের মাথাটা। কানে গোছা হেডফোনে গান বাজছে চুপচুপ আওয়াজে। এদিকে গোছগাছ করে ক্লান্ত নাহিদ। পুরো ফ্ল্যাটের আসবাব ঠিকঠাক করার পর সেও এসে থপ করে ওর পাশে বসলো। শ্রান্ত গলায় বলল, খিদে পেয়েছে? তীব্র সিগারেট দেখিয়ে বলল, খাবি? নাহিদ এমন ভাবে চাইলো যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে। দুপাশে সজোরে মাথা নেড়ে বলল, না না, এসব আমি খাই না। তীব্র দুষ্টুমি করেছিল। নাহিদের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া যে আসবে তাও জানতো। ছেলে সবেতে বাড়াবাড়ি, মজা পেয়ে শব্দ করে হেসে উঠল তাই। ঠোঁট ফোলালো নাহিদ। মা বলতেন ও সহজ সরল। এই যুগে এত সোজা ছেলে চলে না, একটু চালাক হতে হয়। সত্যিই তো, সহজ সরল বলে সব বন্ধুরা ওকে নিয়ে মজা নেয়। এই যে বিট্টু নিয়েছে, আর সেই দুপুরে ওই মেয়েটা সোজাসুজি ঢ্যাঁড়স বলে দিল। তখনই কলিং বেল বাজে। নাহিদ উঠতে নেয় দরজা খোলার জন্য, তরিত ওকে আটকে দিল তীব্র। কিছু না বলে তড়িঘড়ি করে সিগারেট স্ট্রেতে রেখে সেটা ঠেলে দিল টিফানের নিচে। উঠে গিয়ে গায়ে কড়া পারফিউম ছড়ালো, সারা ঘরে ফ্রেশনার দিল। চোখে চশমা পরে গায়ে শার্ট চাপিয়ে চলো সদর দরজার দিকে। সবটা বসে বসে দেখে গেল নাহিদ। তার কিছু বলার নেই, সে এখনো বাকরুদ্ধ স্তম্ভিত। দরজা খুলে যেতে আয়শা নড়ে চড়ে দাঁড়ালেন। ওপাশের চাশমিশ পুরুষটিকে নির্দ্বিধায় সালাম দিলেন। আসসালামু আলাইকুম। তীব্র ওনাকে চেনে। পুষ্পিতার উপর নজরদারি যে ফাইল সে বানিয়েছিল, সেখানে নুহার মা সবার ছোটখাটো ভূমিকা আছে। প্রথমে সালামের জবাব দিল, পরপরই পাল্টা সালাম দিয়ে বলল, আপনি আমার বড় আন্টি, সম্মান আগে আমার দেয়া উচিত। আয়েশা খাতুনের অষ্টপুট লম্বা হাসিতে ছড়িয়ে যায়। ভিতর ভিতর নিরন্তর প্রশংসায় ফুলে ফেঁপে উঠলেন। এখনকার যুগে এত সভ্য ছেলে, এত মার্জিত, আহা আহা, সাধু সাধু। তিনি আপ্লুত হেসে বললেন, কি নাম তোমার বাবা? আন্টি ডাকলে বলে তুমি করে বললাম, কিছু মনে করনি তো? জি না, ভেতরে আসুন। না না, সমস্যা নেই। আসলে আমার মেয়ের কাছে শুনলাম পুষ্পিতার কলেজের স্যার এখানে নতুন উঠেছেন, ওই জন্য দেখা করতে এসেছি। তীব্র ভ্রু কুঁচকে বলল, কে পুষ্পিতা? ইয়ে, তোমার ছাত্রী, ওই কলেজেই পড়ে, অর্থনীতি ডিপার্টমেন্ট। তীব্র একটু ভেবে বলল, ও, হতে পারে। আমি আজকেই জয়েন করলাম তো, এখনো ভালো করে কাউকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝেছি। তা তোমরা কোথা থেকে এসেছো? তীব্রের খেজুরে আলাপ ভালো লাগছে না। এসব ওর ধাতে নেই। মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতেই বিরক্ত লাগে, আর সেখানে ভদ্র মহিলা পুরো প্রশ্নের ছুরি খুলে বসেছেন। খুব গোপনে বীতস্পৃহ ভাবটুকু চাপা দিয়ে জানালো, ঢাকা থেকে। আয়েশা বললেন, আমরাও তো ঢাকা থেকে এসেছি। আপনি বাইরে কেন আন্টি? ভেতরে এসে বসুন। না বাবা, এখন না, পরে একদিন যাব। তা তোমাদের গোছগাছ সব শেষ বুঝি? না, চলছে এখনো। আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না, আজই। হ্যাঁ, আবার পরে কথা হবে। আর কোনো সুবিধা অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে, কেমন?
তীব্র অল্প হাসল, স্বল্প মাথা নাড়ল। আয়শা তার ফ্লাইটে চলে গেলেন। তীব্র দরজা আটকে দেয়, এপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসে। ভদ্রমহিলার সুবিধে অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেলেন। ওকে তো চেনে না, ঢাকা থেকে এখানে আসতে পেরেছে যখন, পাশের ফ্ল্যাটে যাওয়া এমন কি? এ ঘরে আসতে নাহিদ শুধালো। কে এসেছিল? তোর শাশুড়ি। ছেলেটা চোখ বিকট করে তাকালো। মানে মিথিলার আম্মু এসেছেন? তীব্র এমনি বলেছে, নিতান্ত কথার কথা, কিন্তু নাহিদের যোগসূত্র মেলানোর ধরনে চোখ নাক কুচকে এলো ওর। ধমক দিয়ে বলল, চুপ কর হাদারাম, সারাক্ষণ খালি মিথিলা মিথিলা। নাহিদ মন খারাপ করে বলল, এমন করিস কেন তোরা? আমি তো ওকে ভালোবাসি। তীব্র মুখের উপর বলল, কিন্তু ও তোকে শুধু ইউজ করেছে। এটা মাথায় কবে ঢুকবে তোর? তুই এখানে নাকে কাঁদবি আর ও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে। 2 বছর পর যখন বাচ্চা সহ আসবে আর তারা তোকে দেখে বলবে হ্যালো মামা, তখন কাঁদিস। নাহিদের মুখটা ছোট হয়ে গেল, মাথা নোয়ালো চুপচাপ। তীব্রতার মনের হদিশ জানে, মিথিলার প্রসঙ্গ উঠলেই হলো এ ছেলে দুঃখে ভেসে যায়। সে 2 গাল ফুলিয়ে শ্বাস ফেলল, সোনালি চুলে হাত বুলিয়ে মোটা গলায় বলল, নিচে যাচ্ছি আমি, খেয়ে আসবো আর তোর জন্য নিয়ে আসবো। নাহিদের হুহা এলো না, ঠায় বসে থাকে। তীব্র খাটাতে চায়নি দরজা লাগা বলে চুপচাপ বেরিয়ে গেল। তীব্র আর মায়ের সব কথোপকথন দরজার এপাশ হতে পরিষ্কার শুনেছে নুহা। আয়শা ঘরে ঢুকে দরজা চাপাতেই রেগে মেগে বলল, তুমি ওনাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন আম্মু? আয়শা ফিরে তাকালেন। তো কি করব? নুহা অবাক হয়ে বলল, কি করবে মানে? বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে কেন সে আমাদের পাশে ব্যাচেলর ভাড়া দিলেন। আমরা এখানে 2টো মেয়ে সারাদিন একা থাকি, উনি জানেন না? এবার যদি বিপদ হয় কোনো? বিপদ হতে যাবে কেন? বরং ওনারা যে উঠলেন এখানে, ইয়া আরও ভালো হয়েছে। ভালো ব্যাচেলর ছেলে পেলে এভাবে পাশাপাশি থাকবে, এটা ভালো? আয়শা বিদিষ্ট হয়ে বললেন, তুমি আসলেই খুব বেশি বোঝা, বুঝলে? উনি পুষ্পিতার টিচার, একটা ভার্সিটির প্রফেসর, কত সম্মানীয় লোক। তাকে আর 5টা বখাটে ছেলের সাথে গুলিয়ে ফেলছো কেন? সে কি বাকিদের মতো হবে? এই তো কথা বলে এলাম। আমার মানুষ চিনতে ভুল হয় না। কত আদব কায়দা জানে ছেলে, আমাকে কত সম্মান দিল। তারপর পুষ্পিতার দিকে চেয়ে বললেন, তোমার কি মনে হয় পুষ্পিতা, আমি ঠিক বলছি না? পুষ্পিতার অবলার মতো বসেছিল সোফাতে, নড়ে চড়ে উঠল, মৃদু কণ্ঠে সায় মিলিয়ে বলল, জি, আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে। নুহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ? নাকি এখন তুইও বলবি তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না, ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না, অথচ একবারও আমার দিকে তাকাননি। এমনকি কথা বলার সময়ে একবার চোখ তুলে দেখেন উনি। যে মানুষ মেয়েদের মুখের দিকে চেয়েই কথা বলে না, সে নিশ্চয়ই খারাপ হবে না? আয়েশা বললেন, আর একটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা, গ্র্যাজুয়েট করা। পুষ্পিতা আর তুমি পড়াশোনার যে কোনো কিছুতেই নিঃসংকোচে হেল্প নিতে পারবে না? শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তো তোমরা আরও সেফ থাকছো। নুহা উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু সাথে তো আরো একটা ছেলে আছে, ওনার বন্ধু না কি যেন? তাতে কি, থাকুক না। ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে না? তো স্যার মানুষ, নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধুর সাথে আনেনি। নুহা চিন্তায় পড়ে গেল। মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল। মা পুষ্পিতা কারোরই আপত্তি নেই যখন, তার এত নাচানাচি করার মানে আছে? মাথা ঝুলিয়ে পড়ল। আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়শা, ওর থুতনি ধরে বললেন, এই তো কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নুহাও হাসলো। তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠলো বাসায়, সারাদিন গোছগাছ করেছে, এখনো নাকি বাকি, বোধহয় রান্না বান্নাও করতে পারেনি। আজকে উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নুহার হাসি শেষ, কেমন খ্যাঁকে গলায় বলল, কেন কেন এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি? আরে তুমি এমন করে কথা বলছো কেন?
রান্না না করলেও বা খাবার তো কম নেই, ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না। আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম, মনে নেই? পুষ্পিতার মনি আমাদের রান্না করে দিয়ে গেছিল। সেই রান্না খেয়ে হাত চেটে পুটে তো খুব বলেছিলে। আম্মু ওনারা কত ভালো। তাহলে এখন অন্যদের দেবে না কেন? মনের কথা শুনেই বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পড়ে গেল সে ছোটবেলার কথা। নুহারের প্রথম পাশাপাশি ওঠার সময় সালমা নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন। সেই বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট নুহা। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব, কি আনন্দ মাখা দিনগুলি। নুহার এখনো ওর জীবনে একইভাবে রইল মনে। আচ্ছা, কেমন আছে ওরা? রাহাতের কি খবর? মিথিলা আপু কি বিদেশ চলে গিয়েছে? কতদিন সবাইকে দেখেনি। সেই সময় আয়েশা ডাকলেন। পুষ্পিতার ধ্যান ভেঙে তাকালে বললেন, তাহলে এখন অন্যদের দেবে না কেন? যাও তো মা, বাটি করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে। পুষ্পিতা খাড়কাত করলো। যেই উঠতে যাবে নুহা হইচই করে বলল, না, ও কেন যাবে? ও এমনি বোকাশোকা। আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়েশা খাতুন অতিষ্ঠ হয়ে পড়লেন এবার। উফ, এই মেয়েটাও না। আচ্ছা বেশ, ওকে যেতে হবে না, তুমি নিয়ে যাও। সে চোখ প্রকট করে বলল। আমি তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমিও যাবে। মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল নুহা। আচ্ছা যাচ্ছি, দিয়ে আসছি খাবার তোমার সাধের প্রতিবেশীকে। সে হনহনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতার গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে বললেন, এতদিন ধরে বান্ধবীকে কিচ্ছু শেখাতে পারোনি। তোমার মতো একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও। মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? নুহা ওখান থেকে জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হই। আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক। পুষ্পিতার মিহি আওয়াজ। তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নুহা চোখ পাকিয়ে পড়ল, একদম কথা বলবি না, তাহলে তোকেও এই বাটির সাথে ভরে নিয়ে যাব। তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা অসহায়ের মতো চুপ করে থাকে। নুহা গজগজ করে বেরিয়ে গেল। আয়েশা কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত জেদ! একে কোন ছেলে বউ বানিয়ে নেবে কে জানে। নাহিদের মন বিষণ্ণতায় মোড়া। জানালার দিকে চেয়ে বসে আছে, চোখে জল, হাতে মানি ব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটা ছবি। নাহিদ বৃদ্ধাঙ্গুল ছবির উপর আলতো করে বোলায়। বছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথা তো ঢোক গিলল নাহিদ। মিথিলার দিকে চেয়ে বলল, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা একটিখানিও কমেনি জানো। অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে, সব ভুলে সুন্দর করে বাঁচতে। সব কি এতই সহজ মিথিলা? প্রথম প্রেম, জীবনে প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া কি যায়? আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না। এতটুকু তো বোঝবার মতো বোকা আমি নই, এটুকু না বোঝার মতো বোকা আমি নই। কিন্তু কোনো এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। সে ভেবেছিল আমি আমার মতো করে ভালোবাসবো। একদিন তুমিও ঠিক এইভাবে আমাকেও কাছে টানবে। হয়নি। আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মনকে গলাতে। এতগুলো দিনে আমার ভালোবাসা একটু ছুঁতে পারেনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাটাকেই এত বড় করে দেখলে মিথিলা। একবার আমাকে বেছে নিয়ে দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্য। নুহা দেখলো দরজা হা করে খোলা। সে বাইরে দাঁড়িয়ে থমথমে গলায় ডাকলো, কেউ আছে? সারা এলো না। ও আবার ডাকলো, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকলে কেউ উত্তর দিচ্ছে না। নুহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মায়াও হলো। সত্যিই তো হতে পারে ওনারা এখনো কিছু খেতেই পারেনি। বাসা অদল বদল করা তো আর চারটিখানি কথা নয়। যতবার ওরা বাসা পাল্টেছে, জীবন বেরিয়ে গেছে ওর। ভাবলো খাবার যখন নিয়ে এসেছি তখন রেখেই যাবে। দ্বিতীয়দ্বন্দ্ব নিয়ে ভিতরে ঢুকলো নুহা।
বসার ঘর খালি। নুহা টেবিলের উপর রাখতে গিয়ে চোখ পড়লো সোজাসুজি শোবার ঘরে। ব্রু কোচালো। নাহিদ জানলার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দলবল, বাসাতেই আছে, অথচ এতক্ষণ ধরে সে যে হেদিয়ে ডাকলো ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যাগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ায়, একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ, হ্যাঁ? নাহিদের আহত চোখ দুটো মিথিলার ছবিতে ছিল, মনোযোগ সবই সেখানে। খালি ঘরে আচমকে এমন জোরালো শব্দে পিলে চমকে উঠল বেচারার। ধর পড়িয়ে দাঁড়িয়ে গেল। ওঠার প্রকোপে হাতের মানিব্যাগ ঠিকরে পড়ল ফ্লোরে। ও প্রচন্ড ভয় পেয়ে পড়ল। আপনি আপনি কিভাবে ঢুকলেন? এ ঘরে এলেন কি করে? নুহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজলো খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে আর এসেছি পায়ে হেঁটে, বুঝেছেন? নাহিদ মাথা কাত করলো আগের মতো, তবে এখনো বুক থুকফুক করছে। নতুন জায়গা আমার বিট্টুটাও নেই, ওকে তো কিডন্যাপ করে যে খুব সহজে নিয়ে যেতে পারবে। নুহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি, একরকম জোর করে পাঠালেন আর কি। যাকগে, না খেলে খেয়ে নেবেন, আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। নাহিদ ছোট করে বলল, এসবের কি দরকার ছিল? সেসব আম্মু জানে, আমি তো। ওর মুখের দিকে নজর পড়তেই কথা থামলো নুহার। আরো ভালো করে চাইলো। নাহিদের চোখের কোণে সূক্ষ্ম জলের রেশ। এক পশলা কান্নার পর চোখ মুছলে যেমন চিহ্ন রেখে যায়। আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢাড়স? নাহিদ হতবম্ব হলো, ভ্যাবাচাকে খেলো। একে নাম দুয়ে ধরে ফেলায় তৎপর আরেক দিক মুখ ঘুরিয়ে বলল, কই না তো। নুহার চাউনি প্রখর। বোঝার চেষ্টায় সে, একটা ছেলে কি কারণে কাঁদতে পারে? লাইফ নিয়ে ডিপ্রেস, চাকরি পাচ্ছে না নাকি? সে সময় ওর চোখ যায় মেঝেতে। ওয়ালেট পড়ে আছে নাহিদের, যেখানে মিথিলার পাসপোর্ট সাইজের ছবিটাও সদর পেঁচে। ও এগিয়ে গেল, হাতে তুলে দেখতেই বুঝে ফেলো যা বোঝার। নিশ্চিত হতে বলল, আমি বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢাড়স। চকিতে চাইল নাহিদ। ওয়ালেটটা একরকম কেড়ে নিল ওর হাত থেকে। শান্ত মানুষ মুহূর্তে কেমন তেতে বলল, আমার ওয়ালেটটা ধরছেন কেন? নুহা ভরকে যায়, চোখ কুচকে বলে, বাপরে, ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি। এভাবে টেনে নেওয়ার কি ছিল? নাহিদ কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল, সরি, আসলে মন মেজাজ ভালো নেই, ওজন্য আর কি। কিছু মনে করবেন না। নুহা ঠোঁট টিপে হেসে বলে, বুঝেছি, গার্লফ্রেন্ড ভেগে গেছে বলে কাঁদছিলেন, তাই তো? নাহিদ রুষ্ট চোখে যায়, তেমন কড়া কণ্ঠে বলে, ভেগে যায়নি, বিয়ে হয়ে গেছে। না জেনে কেন আজে বাজে কথা বলছেন? নুহা মজা করেছিল, মানিব্যাগে তো আর কোনো মেয়ের ছবি ছেলেরা এমনি এমনি রাখে না, গার্লফ্রেন্ডে হবে বলে আন্দাজ বলা। কিন্তু সত্যি নাহিদ এই কারণে কাছে শুনে তাজ্জব হয়ে বলল, কি আশ্চর্য, একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যি এভাবে কাঁদছেন? কেন? এটা কি কাদার মতো ব্যাপার নয়? নুহার ধীর কণ্ঠ, মোটেই না, এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটছে আপনি জানেন? এই যে আমাদের দেশের কথা ধরুন, সাদা চামড়া বিদেশিদের কাছে তাদের মতো টাকার ঋণ কই, দেশ তো কাটছে না। প্রধানমন্ত্রী তো দিব্যি গাড়ি করে ঘুরছে, তাহলে? নাহিদ জোর বুদ্ধিতে চোখ বড় করে বলল, আপনার কাছে এই দুটো জিনিসের মানেই এক? না, অবশ্যই এক না। আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক, কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি। কিন্তু আপনি তো অক্ষত, তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অতিকায় তুচ্ছ। সাহসা এক পেশে হাসলো নাহিদ। ওয়ালেটের দিকে চেয়ে থেকে বলল, আপনার কাছে হয়তো তুচ্ছ, আমার কাছে নয়, কারণ আমি ভালোবেসেছি। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? সে চাইল উত্তর জানার প্রবণতা চোখে। নুহা দুপাশে মাথা নেড়ে বলল, না। তাহলে আপনিও বুঝবেন না। একজন ব্যর্থ প্রেমিকের কষ্ট বুঝতে প্রেম সুলভ হৃদয় লাগে। নুহার শিথির চাউনি বদলে যায়, গুরুতর হয়। নাহিদ একটু চুপ থেকে বলে, খাবারের জন্য ধন্যবাদ। আমাকে একটু একা ছাড়বেন প্লিজ, একা থাকতে চাইছি।
আবার ভেবে বসবেন না তাড়িয়ে দিচ্ছে আপনাকে। কেন যেন মন খারাপ হলো নুহার। শব্দহীন মাথা চাকিয়ে চুপচাপ হাঁটা ধরলো। দরজা গিয়ে ফিরে চাইলো আবার। নাহিদ ওয়ালেট থেকে চোখ দিয়ে জানালার বাইরে ফেলেছে। পরপর বক্ষস্থল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো। নুহার মনে হলো এই নিঃশ্বাসের নির্গমন সাধারণ কিছু নয়, হাওয়ায় মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার। সেই ভার বোঝার ক্ষমতা কি আসলেই ওর নেই? ঝাঁ চকচকে রাস্তাঘাট, এক একটি উঁচু স্তম্ভের মতো পরিষ্কার দালান, তকতকে ছলছলে কানাডা ভূমি দেখে মিথিলার চোখ বিমোহে মুদে আসার জোগাড়। এই তো ঠিক এইরকমই দেশের স্বপ্ন দেখেছে ও। আহা, অবশেষে পেল। প্রাচুর্যে ঘেরা ভীষণ ভীষণ সৌখনতায় মরে থাকা জীবনে এবার আর সুখের অন্ত হবে না। ওরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। ল্যান্ড করেছে প্রায় আধ ঘন্টা হবে। মিথিলা সবকিছু দেখে টেখে এবার অধৈর্য হয়ে পড়ল। পা হাঁটু ঝিমিয়ে এসেছে ওর। ওদিকে পলাশ ফোনে ব্যস্ত। মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। পলাশ নিজেও নড়ছে না, কিছু বলছেও না। সারাদিন কি এখানে থাকার প্ল্যান করছে নাকি? গাড়ি আসবে না ওর? মিথিলা খেই হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তোমার গাড়ি আসবে কখন? এই তো ক্যাব বুক করেছি, চলে আসবে। মিথিলা নাক কুচকে বলল। ক্যাব? ক্যাব কেন? তোমার গাড়ি নেই? পলাশ ফোন থেকে মুখ তুলে যায়। 2 সেকেন্ড ওর দিকে দূরদেহ চাহনিতে চেয়ে থাকে। হঠাৎ দুপাশে মাথা নেড়ে হাসে। এতেই সবটা গুলিয়ে গেল মিথিলার। মাথায় ঢুকলো না কোনো কিছু। বিব্রণে গলা ভিজিয়ে দাঁড়িয়ে থাকলো দুপাশে। ক্যাব এলো 15 মিনিটের মাথায়। পলাশ ব্যাকপ্যাক সহ উঠে বসে। মিথিলা ঠায় দাঁড়িয়ে তখনও। সে গাড়ির জানলা থেকে চেয়ে বলল, এয়ারপোর্টে থাকবে বলে এসেছো নাকি ওঠার জন্য পালকি আনবো? মিথিলার রাগ লাগছে। পলাশের গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন? উঠলেও চোখে মুখে তার তীব্র অনীহা। পাশে বসে ফির একই কথা শুধালো। ক্যাবে যাচ্ছি কেন আমরা? তোমার নিজের গাড়ি নেই পলাশ? না। জবাব শুনে আহত মিথিলা। ঘুটঘুটে অন্ধকার নামলো মুখে। পলাশের গাড়ি নেই, এর মানে এখানেও তাকে ট্রামে ট্যাক্সিতে যাতায়াত করতে হবে। সে বিধ্বস্ত মনে বসে থাকে। তিক্ত গলায় ছোট করে বলে, ধ্যাত। গাড়ি থামলো একটা আলিশান ভবনের সামনে। উচ্চতায় বিশাল। বাইরে থেকে দেখে মিথিলার চক্ষু চড়ক গাছ। উৎফুল্ল হয়ে বলল, এটা তোমার বাড়ি? উত্তর এলো। নামো। মিথিলা দুরন্ত কদমে নেমে যায়। পলাশ ভাড়া পেটালো ক্যাবের। মিথিলা ভবন দেখতে দেখতে হাঁ করে বলল, এত বড় বাড়ি তোমার পলাশ? ও মাই গুডনেস, এ তো আমার কল্পনার চেয়েও বড়। পলাশ পাশে এসে দাঁড়ালো। ওর দিকে চেয়ে বলল, এবার বুঝেছি, এই বাড়ি করতে করতে আর গাড়ি কেনা হয়নি, তাই না? থাক, সমস্যা নেই, আমি এসে গেছি না। এখন আমরা দুজন মিলে গিয়ে একটা মার্সিডিজ কিনে আনবো। পলাশ কেমন করে হাসলো। মিথিলা বলল, কি আজব, আমি যাই বলছি তাতে এরকম হাসছো কেন তুমি? ও ঠোঁটে হাসি রেখেই বলল, তোমার কথা শুনে হাসছি। হাসার মতো কি বললাম? কিছু না, চলো। মিথিলার কোনো কিছুই মাথায় ঢুকছে না। একজাক প্রশ্ন সমেত পিছনে চলল পলাশের। মেইন গেটের বেল বাজালে গার্ড লক খুলে দিলেন। পলাশ গ্রাউন্ড ফ্লোর ফেলে যখনই লিফটে উঠতে যাবে, পূর্বে কোত্থেকে এক মেয়ে এসে হামলে পড়লো গায়ের উপর। চমকে উঠল মিথিলা। সাদা চামড়ার মেয়ে, একটু হাঁটু সমান টপ পরেছে শুধু। পলাশের গলা জড়িয়ে রেখে ইংলিশে বলল। পলাশকে অপ্রস্তুত দেখা গেল না। এই যে বইয়ের সামনে বুকের উপর অন্য এক মেয়ে, এতে একটু ভ্রুক্ষে পেল না যেন। এক হাতে লাগেজ বার, অন্য হাতে পাল্টা মেয়েটির পিঠ আঁকড়ে বলল, আই মিস ইউ টু জেনি। মুখের ওপর হঠাৎ একদোলা পানির ছাপটায় ঘুম থেকে লাফিয়ে উঠল নাহিদ। ভয়ার্ত নেত্র হকচকিয়ে চাইল। কে কে? ঘুম ঘুম চোখ দুটো স্পষ্ট হতে সম্মুখে তীব্রকে দেখা যায়। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। উজার পানি বেড়েছে মুখে। নাহিদ হতবুদ্ধি হয়ে বলল, কি 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 হলো? তীব্র অসন্তোষ চোখে চেয়ে, তাহলে খেয়ে দিয়ে তো মানুষ রাতে ঘুমাবেই, তাই না? তোকে এখানে ঘুমোতে এনেছি, আপাতত কিছুদিন তোর ঘুম বন্ধ। নাহিদ মাথা চুলকায়। কি করব তবে? তীব্র ঘুরে হাঁটা ধরলো, ছোট করে বলে গেল। ফলো মি। নাহিদ নিরুপায় হয়ে উঠে বসে। পিছু নাই ওর। তীব্র সোজা তার রুমে গিয়েছে। বসেছে টেবিলের নিকট একটা চেয়ার টেনে। নাহিদ আসলে আরেকটা দেখিয়ে বসতে বোঝালো। বসলো নাহিদ, তখনও কিছু বোঝেনি। টেবিলের ক্লকটা একবার সময় দেখে নিল। রাত বাজে 1টা। বলল, তুই কি এখন পড়াবি নাকি? হ্যাঁ, আর তুই আমাকে পড়াবি।
চোখ বেরিয়ে এলো ছেলেটার। তীব্রকে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার, যান হাতে নিয়ে বসতে হবে। এ ছেলের রেকর্ডের শেষ নেই। ক্লাস 6-এ বসে পড়াশোনা নিয়ে বেশি চাপাচাপি করাতে হোম টিউটরের মাথা ফাটিয়ে দিয়েছিল। সে আর্তনাদ করে বলল, কি? এই না না, আমি পড়বো না। তীব্র গরম চোখে চেয়ে বলল, কেন, সমস্যা কি? শুষ্ক ঠোক গিলল নাহিদ। আসল কথাটা মুখ ফুটে বের হলো না। তীব্র কপালে ভাঁজ ফেলে ওর মুখের দিকে চেয়ে থাকে, এরপর ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি আমার কাছের মানুষদের আঘাত করি না। তুই তোর মতো করে পড়াতে থাক। পড়তেই হবে। তীব্র চোখ রাঙালে চটপট বই মিলল। তীব্র নিজের মতো করে বলল, প্রতি রাতে আমাকে পড়াবি। তুই আমাকে যা বোঝাবি পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসব। ক্লাসে স্পেশালি ভিতু মেয়ের সামনে আমার ভালো পারফরমেন্স জরুরি, আর সেটা নির্ভর করছে তোর উপর। যদি আমার পারফরমেন্স খারাপ হয়, মাথা না ফাটালেও তোর চেহারা ডিসপ্লে পাল্টে দেবো আমি। নাহিদ ফিটো কণ্ঠে বলে, এটা কেমন কথা হলো? যদি আমি তোকে পড়াই তাহলে আমি তোর টিচার, টিচারের সাথে এরকম কেউ করে? তীব্র ভ্রু উঁচিয়ে বলল। কথা কম, শুরু কর। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল, অবলা অসহায়ের শ্বাস। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আসলে অনার্স লেভেলে পড়া বই দিয়ে হয় না, পড়তে হয় নোটস দিয়ে। লেকচারারদের আলাদা নোটস থাকে, সেগুলো তারা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো তুলে তুলে ক্লাস করে নেয়। কথাটা বলে সে পড়াশোনা শুরু করলো। অপরদিকে খুব মনোযোগ দিয়ে শুনছে তীব্র, কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টায় সে মাথায় অতটা ঢুকছে না। এই বয়সে পড়াশোনা এত সহজ হয়? নাহিদ পড়িয়েই যাচ্ছে, মূল্য, মুনাফা, উৎপাদন, খাজনা এসব বিষয়ে গড়গড় করে আওড়াচ্ছে, কিন্তু মাথা ভো ভো করে ঘুরছে তীব্র। ডান থেকে বামে, বাম থেকে ডানে চক্কর কাটছে সবেগে। বইয়ের লেখার দিকে চাইলেই মনে হচ্ছে নেশালো কিছু মেশানো। ঘুমে একাকার হয়ে আসছে সব। চোখের সামনে পৃথিবী দোদুল্যমান। সে আধ ঘন্টার মাথায় তড়াক করে দাঁড়িয়ে যায়। বিঘ্ন ঘটায় নাহিদ বলল, কি হলো? পানি খেয়ে আসি, দাঁড়া। তীব্র চাল মাচাল পায়ে যেতেই ঠোঁট চেপে হাসলো নাহিদ। জীবনে নিজের জন্য পড়েছে কিনা সন্দেহ, আর এখন একটা মেয়ের জন্য কত কি। তীব্র খেতে চায়নি, গিয়েছে চোখে মুখে পানি দিতে। বেসিনের ট্যাপ ছেড়ে মাথায় তালু ভেজালো, আয়নার দিকে চেয়ে বিড়বিড় করলো, শালা লেখাপড়া চাইতে মাস্তানি করা সোজা, এসব মানুষ করে? সে ফিরে এসে আবার আগের জায়গায় বসলো। বোঝালো কিছুই হয়নি, একই রকম গম্ভীর গলায় বলল, শুরু কর। একটা কথা বলবো। তীব্র তাকায়। কি? তোর মনে হচ্ছে না তুই মেয়েটার প্রেমে পড়েছিস? সে নিষ্প্রভ আওড়ালো, এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুই হয়তো বুঝতে পারছিস না, অবশ্য বোঝার কথাও নয়। জীবনে প্রেম কি তাই তো জানিস না। এই অনুভূতি একদম আলাদা, জানিস? সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে, যেখানে তুই হাওয়ায় উড়বি, শয়নে স্বপনে নিজের প্রেমিকাকেই দেখবি। দেখিস, তুই আস্তে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে। আমি এখনই 100% শিওর তুই প্রেমে পড়েছিস। না, পড়িসনি, রীতিমতো হাবুডুবু খাচ্ছিস। তীব্র চেয়ারে পিঠ এলিয়ে হাড়মোড়া ভাঙলো এতগুলো কথার বদলতে। খুব সাবলীল জবাব দিল, পড়লে পড়েছি, পছন্দ করলে প্রেম করব, প্রেমে পড়লে বিয়ে করে নিয়ে আসবো, এর মাঝে আর কোনো কথা নেই। পরের দিন তীব্র ক্লাস নিতে হয়নি। প্রিন্সিপাল কর্তৃক কি একটা মিটিং হেতু আজকে ক্লাস হবে না। সকল শিক্ষকদের থাকতে হবে সেখানে। তীব্র আছে, তবে 10 মিনিটের মাথায় মনে হলো এখানে ওর কাজ নেই। এসব ফ্যাচর প্যাচর শোনার চেয়ে সিগারেটে দুটো টান বসালো ভালো। সে কোনো রকম অনুমতি ছাড়াই কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মকবুল খেয়াল করতে থেমে গেলেন। পাশে বসা ফোরকানকে বললেন, এভাবে চলে গেল কেন উনি? থাক, বাদ দিন, আপনি বলুন যা বলছিলেন। লোকটার মেজাজ খারাপ হলো, দাঁত চেপে বসে রইলেন। তাও এই ফোরকানের নতুন লেকচারার নিয়ে একটু বেশি গদগদ ভাব। সারাদিন পারলে নিজের রুমে বসিয়ে রাখে, এমন আদিক্ষেতা যেন প্রধানমন্ত্রীর ছেলে। তীব্র ধূমপানের জন্য একটা আদর্শ জায়গা খুঁজছে। চারপাশে ছাত্রছাত্রীদের হাঁটাহাঁটি চলাফেরা, এদের সামনে তো আর খাওয়া যাবে না, কিন্তু যাবে কোথায়? হঠাৎ মনে পড়লো লাইব্রেরির কথা। ওটা এই কলেজের শোপিস, ফাঁকাই থাকে। ছাত্রছাত্রীরা পড়বে কি, পাই মারায় না।
সে তৎক্ষণাৎ দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল। তনুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে। তীব্রকে ওদিক যেতে দেখছে, অমনি বোতল টোতল ফেলে চলে গেল ক্লাসে। ক্লাস না হয় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে বেতে। পুষ্পিতা সবসময়ের মতো একা এক কোণায় বসে বেঞ্চের। তনুজা গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, এই পুষ্পিতা, চলো লাইব্রেরিতে যাব। এখন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এসো। পুষ্পিতা রাগ করেনি, ভাবলো বই নেবে, বাধ্যের মতো চলে আসলো। তীব্র বসেছিল খুব আরামে। আচমকা সজাগ কানে চপল পায়ে শব্দ পেতে সোজা হয়ে বসলো। পদধ্বনি এদিকে আসছে। সে তাড়াহুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় জানালা দিয়ে। পরপর তাক থেকে যে বই সামনে পেল টেনে নামাতে চায়। অনেকদিন ব্যবহার না হওয়াতে ধুলো জমেছে মলাচে। তীব্র টানার তোপে বাতাসে ময়লা উড়ে নাকি মুখে ঢুকে গেল। খুকখুকে কাশিটা খুব কষ্টে জোরে বের হওয়া থেকে বাঁচালো। আস্তে ধীরে কেসে জায়গায় বসলো এসে। বই মেলে রাখলো সামনে। এদিকে তনুজা দরজা অব্দি এসে দাঁড়িয়ে যায়। তার পাশে জানা থেকে উকি দেয় ভিতরে। তীব্র বসে পড়ছে। কি মননী বেশ! তনুজার বুকটা ভরে গেল ওকে দেখে। পিছনে থাকা পুষ্পিতা ওকে দাঁড়াতে দেখে বলল, কি হলো, ভেতরে যাবে না? তনুজা তৎপর পিছু পেয়ে আঙুল ঠোঁট চেপে চুপ করে বোঝায়। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কিছু হয়েছে? তনুজার ফিসফিসে কণ্ঠ। স্যার ভেতরে আসতে বলল, শুনতে পাবে। সে এবার ফিসফিস করে বলল, কোন স্যার? তীব্র রেজা তালুকদার। বলতে গিয়ে তনুজার চেহারা লালচে হয়। পুষ্পিতার নির্ভেজাল উত্তর, শুনতে পেলে কি হবে, আমরা তো বই নিতে এসেছি। তুমি যাও, গিয়ে বইটা নিয়ে চলে এসো। তনুজা বলল, বই নিতে আসিনি তো, আমি স্যারকে দেখতে এসেছি। পুষ্পিতার গড়বড়ে চোখে চাইল। তনুজার ঠোঁটে হাসি। সে ধ্যান মেরে চেয়ে আছে তীব্রর দিকে। পুষ্পিতা এবার চাপা কণ্ঠে ভয় এনে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কোনোভাবে কেউ যদি দেখে নেয় তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছো, কি হবে ভাবতে পারছো? আর স্যার যদি দেখে ফেলেন, কি ভাববেন উনি? মান সম্মান সব যাবে, নিজে ডুববে, আমাকেও ডোবাবে। তনুজা সূচক শব্দ করে বলল, উফ পুষ্পিতা, বিরক্ত করো না তো, দেখতে দাও। পুষ্পিতার নাকাল দশা। সে আতঙ্কিত, ভয় পাচ্ছে কেউ দেখে ফেলার। একজন টিচারকে ছাত্রীরা এইভাবে দৃষ্টি দিয়ে গিলে নেওয়ার ব্যাপারটা জানাজানি হলে আর ভাবতে পারল না ও। এর মধ্যে তনুজার মোহগ্রস্ত কণ্ঠ এলো, দেখেছে পুষ্পিতা, স্যার পড়াশোনা নিয়ে কত সচেতন। আর অন্য স্যারগুলোকে দেখো, ক্লাস না হলে এর আনন্দ ভাসে, ম্যাডামদের সাথে ছুটে দেয়, অথচ স্যার এখানে নিরিবিলি বসে পড়ছেন। ওনাকে দেখে বাংলাদেশের সব ফাঁকিবাজ শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত, তাই না বলো? হ্যাঁ ভাই, উচিত। এখন চলো। এমন করো না তো। তনুজা তার রেজাকে দেখছে, এখন তৃতীয় ব্যক্তি হতে এসো না তুমি। পুষ্পিতার ঠোঁট উল্টে পড়ল, স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে, এভাবে দেখার কি দরকার? এভাবে দেখার মধ্যে একটা সুখ, সেটা কি আর সবার সামনে দেখায় আছে রে মেয়ে? গফুর ছাদ থেকে কোনো একটা কাজ ছেড়ে নামছিলেন। ওদেরকে ওখানে দেখি ডাক ছুড়লেন, এই মেয়েরা ওখানে কি করছো? পুষ্পিতা চমকে তাকায়, তুতলে বলে, জি বই। উনিও সরল মনে ভাবলেন বই নেবে। বললেন, আচ্ছা, নিয়ে তাড়াতাড়ি চলে যেও। তনুজা পিয়ন গফুরকে পাত্তা দেয় না। কলেজে থাকাকালীন ওর হম্বি তম্বি দেখতে দেখতে সে অভ্যস্ত। তাই পুষ্পিতার মতো ভয় পাওয়া তো দূর, ফিরে দেখলেও না। সে তখনও মত্তের ন্যায় তীব্রকে দেখছে। আচমকা বই থেকে ঝট করে চোখ তুলল তীব্র। সরাসরি নজর মিলতেই কলেজে ছলকে উঠল তনুজার। তীব্রকে দাঁড়াতে দেখে বাকিটুকু সাহসও গায়েব। গফুর নেমে যেতেই হাত ছাড়ল পুষ্পিতা। উষ্ঠ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল, তোমার তীব্র রেজাকে আর দেখতে হবে না বোন, আল্লাহর দোহাই, এবার চলো। সে না দেখে হাতে টানে ওর। সাড়া না পেয়ে তাকায়, বক্ষস্থল ছ্যাদ করে উঠিয়ে অচিরে। কোথায় তনুজা, কোথায় কি? তীব্র দাঁড়িয়ে সামনে, একদম নাকের ডগার উপর যেন। ভয়ে পুষ্পিতার রুহু উড়ে গেল এবার। তীব্র কখন এসে দাঁড়িয়েছে, তনুজা কোথায় গিয়েছে কিছুই টের পায়নি। তীব্র একবার ওর ধরে রাখার মতো হাতের দিক দেখলো, তারপর মুখের দিক। পুষ্পিতার দৃষ্টি অনুসরণ করে চাইতে চট করে হাতটা সরিয়ে আনে। লজ্জায় বুধ হয়ে মিশে যায় মাটিতে। ইস, শেষে কিনা স্যারের হাত ধরে টেনেছে। পুষ্পিতা কোনটায় হাঁসফাঁস করে চোখ নামিয়ে নেয়, কাপা কণ্ঠে বলল, সরি স্যার। তীব্র কপালে ভাঁজ, ছোট করে শুধালো,
কি নাম? পুষ্পিতার চোরা নয়ন তখন আশেপাশে। এই তনুজা ওকে বিপদে ফেলে কোথায় পালিয়েছে? তীব্র ধৈর্যহীন পুরো কণ্ঠে বলল। নাম জিজ্ঞেস করেছি। ও ঢোক গিলে তাকালো। পুষ্পিতা। তীব্র এক ঠোঁট বাঁকালো। পুষ্পিতা? এটা আবার কেমন নাম? মানে কি নামের? পুষ্পিতা চোখ ঘুরিয়ে ভেবে বলল। মনে হয় ফুল। মনে হয় কেন? নিজের নামের মানে নিজে জানো না কে রেখেছে? পুষ্পিতার আদর সংকীর্ণ করে বলল। নানু। বেঁচে আছেন? পুষ্পিতা নিজের দিকে চোখ রেখে দুপাশে মাথা নাড়ল। তীব্র আদেশের মতো বলল। পরের বার নামের মানে শুনে আমাকে এসে জানাবেন, মনে থাকবে? পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘাড় কাত করলো একপাশে। ক্লাসে যাও। নির্দেশ পেরে দূর বুকে ঘুরে হাঁটা ধরল পুষ্পিতা। এপাশ ফিরে এতক্ষণ রুদ্ধ হওয়া দমটুকু ছাড়লো যেন। একেবারে উড়ে যাওয়ার মতো করে তস্ত্র কদমে সিঁড়ি ভেঙে নেমে আসে নিচে। তীব্র বুকে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, নিঃশব্দে হাসে। যে হাত পুষ্পিতা ধরেছিল সেদিকে একবার চোখ বুলিয়ে বলে। আজকে তুমি হাত ধরে ছেড়ে দিলেও যেদিন আমি ধরবো সেদিন কোনো ছাড়াছাড়ি নেই। সালমা বেগম কদিন যাবৎ অসুস্থ। আগের চেয়ে শরীরটা কাহিল হয়েছে। শুকনো কাশি, গভীর রাতে গা কাঁপানো জ্বর, কোমরের ব্যথাতে নাজেহাল দশা। মাঝে মধ্যে বিছানা রেখে উঠাও দুষ্কর হয়ে যায়। রাহাতের খেয়াল রাখা হয় না। ছেলেটা প্রায় রাতে না খেয়ে ঘুমোয়। একসময় তার চকচক করে রাখা ঘরটা আজ এলোমেলো পড়ে থাকে। শরীরে কুলোলে রান্নাটা করতে পারেন, আর না কুলোলে তাও না। তখন রান্না বসাতে হয় খোরশেদুলকে। বাড়িতে তারা 3 জন। রাহাত বাচ্চা মানুষ, অত আর পারবে না। গোছালো সংসার আচমকা এরূপ অবিনস্ত হওয়ায় খোরশেদুল ভালো বিপাকে পড়েছেন। সারাদিন অফিসে খাটুনির পর বাসায় ফিরে কুটো নেড়ে দুটো করার ইচ্ছে হয় কার? মন মেজাজ শরীর কিছু সায় দেয় না তখন। খোরশেদুল তাওয়ায় মাছ ভাজছিলেন। অফিস থেকে ফিরে এখনো হাত মুখ ধুতে পারেনি। কোনো রকম জামা কাপড় ছেড়েই কাজে লেগেছেন। ছোট ছেলেটা খিদে মুখ শুকনো করে বসে আছে। ঘর থেকে ভেসে আসছে সালমার রুগ্ন গলায় কাশির ভাঙা শব্দ। এই প্রথম, জীবনের এই প্রথম খোরশেদুলের মনে পড়ল পুষ্পিতাকে। প্রখরভাবে উপলব্ধি করলেন এখন হয়তো মেয়েটা থাকলে সবকিছু সহজ হতো আরো। অন্তত বাসায় ফিরে এমন কষ্ট করতে হতো না। কিছুক্ষণ থমকে থাকার মতো ভাবলেন তিনি। মাছগুলো নামিয়ে রেখে চুলা বন্ধ করে চলে এলেন ঘরে। সালমা বিছানায় শুয়ে, দেহ ঘোরানো দেওয়ালের দিকে। খোরশেদুল গলা খাকারি দিলে ফিরে চাইলেন। চোখ মুখ কিছু বলতে যাওয়ার প্রবণতা। শুধুলেন, কিছু বলবে? হ্যাঁ মানে ওই। সালমা আস্তে ধীরে উঠে বসতে নেন। এর মধ্যে মাথা চক্কর কেটে ওঠে। সাহসা শক্ত করে খাটের পায়া আঁকড়ে ধরলেন হাতে। খোরশেদুল এগোতে গেলে হাত উঁচু করে মানা করলেন। ভদ্রলোক থামলেন সেথায়, তবে ইতস্ততা নিয়ে পাশে বসলেন। আজকাল সালমার সঙ্গে কথা বলতে এলে কেমন গুলিয়ে আসে সব বাক্যের হদিশ পাওয়া যায় না। পুষ্পিতাকে যাওয়ার পর থেকে দুজনের সম্পর্কের মধ্যে কেমন ঠান্ডা নিষ্প্রভতা ভিড়েছে। সালমার নির্জীব আচরণগুলোকে মস্তকে বিভ্রম ধরিয়ে দেয়। রাগারাগি করা, রেগে কথা বলা বন্ধ করে দেওয়া, গাল ফোলানো পূর্বের সালমা এই চুপচাপ সালমা থেকে অধিক সহজ যেন। কি বলবে? প্রশ্নটায় ধ্যান ভাঙল খোরশেদুলের। জিভে ঠোঁট ভিজালেন প্রথমে। রয়ে শয়ে বললেন, ভাবছিলাম পুষ্পিতার একটা খোঁজ খবর নেওয়া উচিত, কোথায় আছে না আছে। অন্তত থানায় একটা জিডি করলে কেমন হয়। সালমার বিরস নেত্রযুগল চকিতে তাকালো, কণ্ঠে অবিশ্বাস। তুমি বলছো এই কথা? খোরশেদুল চাউনি দেখে অস্বস্তিতে পড়লেন। অপ্রতিভ স্বর সাবলীল রাখার প্রয়াস করে বললেন, হ্যাঁ আসলে হঠাৎ মনে হলো ও এতদিন এই বাড়িতে ছিল, আমাদের কাছে ছোট থেকে বড় হয়েছে। তাছাড়া তুমি ওকে ছাড়া থাকতে পারছো না। তাই ভেবে দেখলাম যে একটা বিবেকবোধ থেকে হলেও আমার উচিত ওর ব্যাপারে খোঁজ নেওয়ার কি। সালমা কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইলেন। অচিরে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকে 2 মাস মেয়েটা নেই, আমি কাঁদছি, রাহাত কাঁদছে। তখন একবারও এসব ভাবলে না? সব সময় সেই ছোটটি থেকে ওকে যা নাই তাই বলে অপমান করেছো। সেদিন তো সবার সাথে গলা মিলিয়ে চরিত্র নিয়ে বলে, সেই মানুষের আজ হঠাৎ এত দরদ কেন? বারবার পুরনো কথা টেনো না, আমি তো তোমাদের জন্যই বললাম। সালমা মুচকি হেসে বললেন, খোরশেদ, আর যাই হোক, পুষ্পিতার ব্যাপার নিয়ে আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না। মেয়েটা যেখানেই থাকুক অন্তত এখান থেকে ভালো আছে। হয়তো যেখানে থাকছে সেখানে কেউ ওর সাথে কুকুরের মতন ব্যবহার করছে না। এমন হলে আমি চাইবো না ও এখানে আসুক।
যেখানে দুবেলা খাবারের খোটা খেয়ে বাঁচতে হয়, সেখানে একটা পশুও থাকে না। পুষ্পিতা তো রক্তে মাংসে করা মানুষ ছিল। খোরশেদুল রেগে দাঁড়িয়ে বললেন, তুমি অহেতুক কথা বলো সালমা। আমি নিতান্ত দায়িত্ববোধ থেকে বলেছি যা বলার। তুমি রাজি থাকলে করব, না না হলে না। এর মাঝে এত বাড়তি কথার তো প্রয়োজন নেই। সেই তো, বউ অসুস্থ, পেটের দায়ে অফিস থেকে ফিরে রান্না করতে হচ্ছে, খুব পরিশ্রমের কাজ। এই জন্যই হঠাৎ দায়িত্ববোধটা জেগে উঠলো, তাই না? মুখের ওপর জবাবটায় খোরশেদুলের বাক্য স্তব্ধ, তালা ঝুলে গেল ঠোঁটে। আর একটা উত্তরও দিলেন না তিনি। ওদিকে বাইরে থেকে বাবা মায়ের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছে রাহাত। ভেতরে ঢুকতে নিয়েও ঢুকলো না, চলে গেল বসার ঘরে। সেই বারান্দায় গিয়ে দাঁড়ালো, যেখান থেকে তীব্র হাত নেড়ে ঢেকেছিল ওকে। বলেছিল কয়েকদিনের মধ্যে ছোটপুকে খুঁজে এনে দেবে, জানাবে সে কোথায়। অথচ আজ কতগুলো দিন তীব্রর দেখা নেই। স্কুল যাতায়াতের সময় রাহাতের হন্য চোখে খুঁজে বেড়ায় ওকে। করিম সাহেব দোকানের ওই বেঞ্চিগুলোতে আর তো নজর ঘুরে ফিরে যায়, কিন্তু তীব্রকে দেখা যায় না। ওরা বন্ধুরা থাকে শুধু। রাহাতের আকাশ ভেঙে কান্না পেল। খুদে মনের আশেপাশে ভর্তি হলো বিষণ্ণতায়। শুধু রাস্তার দিক চেয়ে বিড়বিড় করলো। মিথিলা তাজ্জব বনে গেল পলাশের দিকে চেয়ে। মেয়েটা তখনও ওর বুকে, ছাড়াছাড়ির নাম নেই। স্ত্রীর কাছে তার নিশ্চয়ই বড় কটু দৃশ্য। এতক্ষণে সরে এলো দুজন। জেনি ভ্রু কুচকে শুধালো, পলাশ, হু ইজ দিস লেডি? মিথিলা? আর মিথিলাকে বলল, ও আমার বন্ধু জেনি, এই অ্যাপার্টমেন্টে থাকে। জেনি হাসলো, চোখের নিকট সাদা চামড়ায় ভাঁজ পড়ল। নাইস টু মিট ইউ, মেটিলা। মিথিলা তবদা খেয়ে গেল। নিজের নামের উচ্চারণ শুনে মেজাজ তিরিক্ষ আকারে বেঁকে গেছে। চোখ দুটো ঘুরছে বারবার পলাশের হাতের উপর, যেটা প্রতাপ নিয়ে বসে আছে জেনির কাঁধে। সৌজন্য বোধেও উত্তর দিল না মিথিলা। তস্ত্র পলাশের হাতটা ছিটকে ফেলার মতো সরিয়ে নিল জেনির কাঁধ থেকে। তারপর খপ করে কবজি চেপে হাঁটা ধরল সামনে। ঘটনায় ভড়কে গেল ওরা। পলাশ বলল, আরে কি হলো? মিথিলা ডানে বামে তাকালো না, উত্তরও দিল না। একেবারে ওকে সমেত লিফটে উঠে যায়। দৌড় আটকানোর মাত্রই গজগজ করে বলল, একটা মেয়ে তোমাকে এভাবে জড়িয়ে ধরলো, তাও আমার সামনে, আর তুমি কিছু বললে না? কি বলবো? নিরুৎসাহিত পলাশ। কি বলবে মানে? অন্য কেউ তোমায় জড়িয়ে ধরবে কেন? অন্য মেয়ে কোথায়? তোমাকে তো বললাম ও আমার বন্ধু। বন্ধু হলেই এমন গায়ে পড়তে হবে? পলাশ মৃদু তেতে বলল, গাইয়াদের মতো কথা বলবেন মিথিলা। এটা তোমার বাংলাদেশ নয়, কানাডা। এখানে আলাপ করতে গেলেও একজন অন্যজনকে জড়িয়ে ধরে। ইটস টু মাচ কমন হিয়ার। মিথিলা পাল্টা তেতে বলল, ওদের জন্য যত ইচ্ছে কমন হোক, কিন্তু তুমি আমার স্বামী, তোমাকে আমি ছাড়া কেউ ধরবে না। না মানে না। পলাশ ভ্রু গুটিয়ে চেয়ে থাকে, তারপর নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা বেশ, এসব বাদ দাও এখন। আমার প্রচুর খিদে পেয়েছে, বাসায় গিয়ে কিছু একটা বানিয়ে দিও। মিথিলা আটকে উঠল যেন। বানিয়ে দেব মানে? রান্না করতে হবে? হ্যাঁ, কেন? ও চূড়ান্ত ভাবসাব নিয়ে বলল, রান্নার আমি রান্না করতে পারি না। কাঁধ উচালো পলাশ। ওকে, সমস্যা নেই। সবাই সব কিছু পারবে না তো। তুমি পারো না যখন শিখে নেবে, ইউটিউব দেখে দেখে রাঁধবে। আর শুধু রান্না কেন, সংসারের সব কাজই তো এখন তোমার করতে হবে। মিথিলা হতবাক হয়ে বলল, মানে আমি কেন করব? তোমার মেড নেই? ততক্ষণে লিফট 10 তলায় পৌঁছায়। দরজা খুললে পলাশ বলল, বের হও। মিথিলা বাইরে আসে, তবে চোটপাট দেখিয়ে বলে, আমি কিন্তু রান্না বান্না করব না পলাশ। তুমি মেডকে দিয়ে রান্না করা ওসব। আমার এত সুন্দর নখ আমি। পলাশ দরজা লক খুলতে খুলতে জানালো, মেড নেই। কথা থামলো ওর। পরপরই উদ্বিগ্ন হয়ে বলল, নেই মানে? এত বড় বাড়ি আর মেড রাখুনি? পলাশ দরজা খুলে ঘরের ভিতর ঢুকলো। তোমাকে আমি বলেছি এটা আমার বাড়ি। মিথিলা পেছনে ঢোকে। ঘরের দিকে তাকানোর সময় নেই তার। দুরু দুরু বুকে উঁচু গলায় শুধালো, নয়। পলাশের মৃদু জবাব, না, আমি এখানে ভাড়া থাকি। যেভাবে ঢাকায় তোমরা ভাড়া থাকো, ঠিক অমন। মিথিলা দাঁড়িয়ে গেল, অস্ফুট শুধালো। মানে? পলাশ ফিরে তাকায় ওর দিকে, নিঃসংকোচে জানায়, মানে?
আমার এখানে বাড়ি গাড়ি কিছুই নেই মিথিলা। মেইড তো আরও পরের কথা। আমি এখানে একটা ছোট্টখাট্ট সফটওয়্যার কোম্পানিতে জব করছি। তাই যে শৌখিন লাইফ লিড করার কথা ভেবে মাতাল হয়ে তুমি কানাডায় এলে, ওসব এখনই ভুলে যাও। গোটা আকাশটা ভেঙে মাথায় পড়ল মিথিলার, আর্তনাদ করে বলল। কি? ওর বৃত্তাকার চোখ দুটো দেখে হাসি পায় পলাশের। সারাটা পথ মিথিলার এই প্রতিক্রিয়া ভেবেই মনে মনে হেসেছে। অত অবাক হওয়ার কিছু নেই। কানাডায় বাড়ি গাড়ি করা মুখের কথা ভাবছ? মিথিলা থপ করে কাউচে বসে পড়ল, হা হুতাশ করে বলল। এর মানে তোমার কিছুই নেই। বাংলাদেশে তুমি যা, এখানেও তাই। পরপরই জ্বলন্ত চোখে চেয়ে বলল।